আমরা অনেক আশা-আকাঙ্ক্ষা করে এই যে আওয়ামী লীগের শেখ হাসিনার সরকারকে উৎখাত করে দিয়ে অবশেষে ১.৫ বছর ধরে তো অন্তর্বর্তীকালীন শাসন চালু ছিল এবং অতঃপর সবাই দল বেঁধে ভোট দিয়ে যে বিএনপিকে ক্ষমতায় আসলাম এই আশায় যে অতঃপর বাংলাদেশ আর কোনো দেশের তাবেদারিতে চলবে না, বাংলাদেশে কোনো রকম কোনো বিশেষ করে যে ভারতের যে মাতবাড়ি এইগুলো চলবে না। সে কারণে তো বাংলাদেশকে ওই ভারতের কাছে বিক্রি করে দিয়ে গেছিলো না। তো আমরা সেই ভারতের কাছ থেকে নতুনভাবে বাংলাদেশকে স্বাধীন করলাম ৫ আগস্ট ২০২৪ সালে এবং চিন্তা করলাম যে অতঃপর বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ভাবে চলবে মাথা উঁচু করে দিয়ে, মাথা উঁচু করে ভারতের চোখে চোখ রেখে আমরা কথা বলবো। এ সমস্ত আশা আকাঙ্ক্ষা তো আমাদের ছিল, তাই না? এবং এই যে বর্তমানে যে বিএনপি দলটা ক্ষমতায়, তাদের নেতারাও কিন্তু আমাদেরকে সেই আশ্বাস দিয়েছিল এবং তার কিছু নমুনা এখানে যে ছোটো খাটো একটা ভিডিও ক্লিপে আছে, আমরা একটু দেখিও শুনি। জনাব রিজভী সাহেব আসছে তাদের একটা দলীয় মিটিং করার জন্য, তো সেটা দেখতে পাচ্ছি। তো উনি ইন্ডিয়ান শাড়ি নিয়ে আসলেন কী জন্যে? মানে ইন্ডিয়ান শাড়ি উনি দেখাতে চাচ্ছেন যে কত ভালো, এবং এই হেতু বাংলাদেশের মানুষদেরকে কি বলতে চাচ্ছেন যে এই শাড়িগুলো কেনা উচিত, এরকম কিছু কিনা কি জানি। তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে ঘটতে যাচ্ছে। উনি আসছেন রাজনৈতিক সভা করতে, বাট সাথে নিয়ে আসছেন উনি ইন্ডিয়ান শাড়ি। ভালো কথা, এই ইন্ডিয়ান শাড়ি তো রিজভী সাহেব কী করবেন ইন্ডিয়ান শাড়ি দিয়ে এই মিটিংয়ে? দেখি পরে কি করেন, আমরা কৌতূহলের সাথে আমরা একটু নজর করি। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান শাড়ি রিজভী সাহেব উনি ছুঁড়ে ফেললেন। উদ্দেশ্য হলো যে ইন্ডিয়া বয়কট, রাইট? এখানে যে অনুষ্ঠান হচ্ছিল সেটার মূল থিমও ছিল ওই যে দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য। খুব ভালো কথা। আসলেই তো দেশীয় পণ্য যদি আমরা না কিনি তাহলে দেশের শিল্প ইন্ডাস্ট্রি কীভাবে উন্নতি করবে? খুবই মহতি উদ্যোগ, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। আর শাড়ির মতো তুচ্ছ একটা ব্যাপার, এটাও যদি বাংলাদেশে উৎপাদিত না হয়, আর যদি উৎপাদিত হয় সেগুলোও যদি আমরা না কিনি তাহলে দেশ চলবে কেমনে? এটা কিন্তু অত্যন্ত মহৎ একটা কাজ, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং আজকে থেকে কত ১.৫-২ বছর আগে এই যে রিজভী সাহেব কোনো একটা অনুষ্ঠান করে এই কাজটা করছিলেন যে ইন্ডিয়ান শাড়ি উনি এইবার এই কী করলেন, ফেলে দিলেন, ত্যাগ করলেন, ছুঁড়ে ফেলে দিলেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করলেন যে আমরাও যেন ওই একই কাজ করি। এবং আমরা তো ওই কাজই করে আসতেছিলাম। আমরা এখন ওই ইন্ডিয়ার কোনো পণ্য আমরা কিনি না, আমরা বয়কট। এখন আমরা ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলি এবং এমনও বলি যে ইন্ডিয়া যদি বেশি ফাজলামি করে তাহলে তাদের 7 সিস্টার্স দখল করে নেব, চিকেন নেক দখল করে নেব। এবং এই কথা বলার সাহস আমরা কোথা থেকে পাইছিলাম? আমরা তো এই রিজভী সাহেবদের এই ধরনের বক্তব্য, বিবৃতি বা অনুষ্ঠান, এই যে যেভাবে অনুসদম্ভে এই যে এই শাড়িটা, এখন ওটা ওনার ঘরের শাড়ি না বাইরের শাড়ি কে জানে, তো এনে উনি তো ছুঁড়ে ফেললেন। এবং এইটা দেখেই তো আমরা সাহস পেয়ে ভারতের বিরুদ্ধে আমরা হুঙ্কার ছুঁড়েছি এবং আমরা পণ করেছি অতঃপর ভারতের কোনো কিছু আমরা গ্রহণ করব না, ভারত বয়কট। কারণ শুধু ভারত বাংলাদেশের উপরে মাতবাড়ি করে তাই তো না, ভারত একটা হিন্দু রাষ্ট্র, মুশরিকি রাষ্ট্র, তাই না? তাদের সব কিছু তো হারাম এবং সেই হেতু তাদের শাড়িও হারাম। আসল ঘটনা তো এখানে। অর্থাৎ এই জন্যে রিজভী সাহেব আমাদেরকে বললেন যে তোমরাও এটা বয়কট করো। ঠিক আছে রিজভী সাহেব, আমরা কিন্তু ওই দৃঢ় অঙ্গীকার করে আমরা কিন্তু অপেক্ষাতেই আছি এবং আমরা কিন্তু দৃঢ়ভাবে ওই নীতি অনুসরণ করেই যাচ্ছি যে ভারত বয়কট, 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 ভারত বয়কট, আমরা বয়কট করে আসছি। কিন্তু রিজভী সাহেব এখন তো আপনারা ক্ষমতায় চলে গেছেন, গত 12 ফেব্রুয়ারি ইলেকশনে আপনারা ক্ষমতায় চলে গেছেন না বিপুল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে। তো এখন 1 মাসও যায় নাই ভাই, আপনার সরকার কি বলে? এই যে একটা খবর বের হয়েছে, তো এইটা কি, তো খবরটা কি? জ্বালানি সংকটে ভারতের সহায়তা চাইল বাংলাদেশ। জনাব রিজভী সাহেব, আপনারা এখন ক্ষমতায়, বিএনপি ক্ষমতায়, আপনি নিজেও একটা ভালো পজিশনে আছেন। এখন আপনার সরকার এই যে ভারতের কাছে কেন সাহায্য চাচ্ছে? আপনি তো 2 দিন আগেই তো
ভারতের এই যে শাড়ি আপনি কি করলেন, এটা ছুঁড়ে ফেলে দিলেন, আগুন ধরিয়ে দিলেন। এখন জাস্ট মাত্র কিছুদিন যায় নাই, এখন আপনারাই তো ক্ষমতা। আর যখন আপনি ওই ইন্ডিয়ান শাড়ি আপনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তখন তো আর আপনারা ক্ষমতায় ছিলেন না, এবং তখন স্ট্যান্ড বাজিটা আপনারা করছিলেন। আসলে ওই স্ট্যান্ড বাজিকে আপনারা ভালো কাজই করছিলেন। আসলেই তো আমরা কেন ভারতের তাবেদারি করব, ভারত আমাদের উপরে কেন মাতবারি করবে, আমরা কেন ভারতের পণ্য এনে আমাদের অর্থনীতিকে ধ্বংস করব। খুব মহৎ উদ্যোগ, আমরা কিন্তু উৎসাহিত হয়েছিলাম, এবং অতঃপর আমরা কিন্তু ওটা অনুসরণও করে আসছিলাম। কিন্তু এই আপনারা জাস্ট 1.5 বছর 2 বছরও যায় নাই, এখন যখন আপনারা ক্ষমতায় চলে আসছেন, আপনাদের অঙ্গুলি ইশারায় বাংলাদেশ চলে, আপনাদের কথায় আপনাদের আদেশ নির্দেশে বাংলাদেশ চলে, এখন আপনারা হুট করে ধুম করে প্রকাশ্যে একেবারে জ্বালানি সংকটে ভারতের সহায়তা চাইলে, অর্থাৎ এখন ভারত ছাড়া আপনাদের বেঁচে থাকার আর কোনো গতি নাই, কারণ যুদ্ধবিগ্রহ শুরু হয়ে গেছে। জ্বালানি তেলের বা জ্বালানি গ্যাসের যে সরবরাহ লাইন, এটা বিঘ্নিত হচ্ছে। এখন তাহলে কি করবে বাংলাদেশ? তার তো কোনো না কোনো জায়গা থেকে জ্বালানি আনতে হবে। কিন্তু রিজভী সাহেব, ভারত থেকে কেন? ভারতের পণ্য তো আমরা বয়কট করছি। আপনি আবার সেই, এবং কেন বয়কট করছে সেটা তো ধর্মীয়। ভারতের পণ্যগুলো তো হারাম পণ্য, এগুলো তো হারাম পণ্য, এই জন্যই তো বয়কট করছি, তাই না? তো এখন সেই একই রিজভী সাহেবের দল এই বিএনপি, এই যে ভারতের কাছ থেকে যে তেল আনবে, এই তেল কিভাবে হালাল হবে এটা তো বুঝছি না। তাহলে যদি এখন আপনারা দেখেন যে ভারতের সাহায্য ছাড়া আপনারা চলতেই পারেন না, তাহলে ওই স্ট্যান্ড বাজিটা করার কি দরকার ছিল? একটা প্রতিবেশী দেশ বা ভারত বিশাল দেশ, তাই না? বাংলাদেশ বলতে গেলে এই ভারতের পেটের মধ্যে ঢুকে তার অস্তিত্ব বিরাজ করে। তো তারপরে এই বাংলাদেশের মানুষগুলাকে এইভাবে ক্ষিপ্ত করে এই যে ভারত বিরোধী, ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী এগুলা করে তুললেন, এবং সেটা ধর্মীয় কারণে। মানে এইটা কেন করলেন? আর এখন যদি ভারতের কাছে আপনাদের ধন্না দিতে হয়, তো ভারত যদি বলে যে না না, তোমরা তো আমাদের পণ্য বয়কট করছো, তাহলে আমরা তোমাদের কাছে এই তেল আমরা দেব না, তখন আপনারা কি করবেন? অলরেডি তাদের কাছে আপনারা ধন্না দিয়েছেন, 100% গ্যারান্টেড। কারণ তেল এমন একটা জিনিস, এইটা যে আমি 2-5 দিন 10 দিন দেরি করব, আচ্ছা ঠিক আছে, তারপরে ওই যুদ্ধ পরিস্থিতি ঠিক হয়ে গেলে আবার আমদানি করে ঠিকঠাক করে নেব, বিষয়টা তো এরকম না। এটা তো এমন নিত্য প্রয়োজনীয় পণ্য যে আপনার একদিনও এই তেল ছাড়া চলে না। তো এই জন্যে আপনারা ভারতের কাছে আসলে ধন্না দিয়েছেন, তাই না? তো এইটা কেন করছেন? এটা করে এই যে বাংলাদেশের মানুষগুলাকে আপনারা হারাম গ্রহণে বাধ্য করছেন, কারণ এই তেলগুলো তো অবশ্যই বাংলাদেশের মানুষই ভোগ করবে, তাই না? এই কনজিউম করবে। তো ভারতের এই পণ্য অর্থাৎ এই জ্বালানি, এটা তো ভাই হারাম, হালাল না। তো আপনারা এটা বাংলাদেশের মানুষদের জন্য এই যে বেহেশতে গিয়ে 72 হুর পাওয়ার পথে আপনারা যে কাঁটা ছড়িয়ে দিচ্ছেন, কেন? এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে বলেন? এই ধরনের হালকা টাইপের কথাবার্তা, চটুল কথাবার্তা বলে আপনারা রাজনীতি করেন। আপনারা বর্ষিয়ান নেতা, আপনাদের কাছ থেকে তো মানুষ এই ধরনের হালকা চটুল টাইপের কর্মকাণ্ডের রাজনীতি তো কেউ কামনা করে না। আপনারা তো দেশের মানুষদেরকে আরও বরং কী করবেন, যে প্রতিবেশী দেশগুলোর প্রতি যেন মানুষ শত্রুভাবাপন্ন না হয় সেইগুলো তৈরি করবেন, তাই না? এখন বলবেন কি যে না না না, ব্যবসা বাণিজ্যের ব্যাপার, আমরা কি মাগনা আনবো নাকি? তো শাড়িও কি মাগনা আনছিল নাকি ভারত থেকে? না, শাড়িও তো মাগনা আনে নেই, তো সেটাও তো কিনে আনছিল। আর তা বাদে আপনারা এখন চাইলেই টাকা দিয়ে কিনতে চাইলেই ভারত বিক্রি করবে, মানে ভারতরে এত হালকা মনে করেন? আপনারা অবশ্যই ভারত থেকে যে জ্বালানি আনবেন ফ্রি অফ কস্ট, মানে মাগনা পাবেন, সেটা না, টাকা দিয়েই আপনাদের কিনতে হবে। কিন্তু কথা হচ্ছে যে সেই টাকা দিয়ে কিনতে গেলে ভারতের কাছ থেকে কেন? অন্য আর দুনিয়া দেশ নাই নাকি? যান সেখানে যান, সেখান থেকে বিশেষ করে মুসলিম যে দেশে আসছে সেখান থেকে তেল নিয়ে তারপরে আমাদের বাংলাদেশে আনেন। বাংলাদেশের মানুষ হালাল পণ্য উপভোগ করবে, তাই না? তো যাই হোক, আসল বক্তব্য হচ্ছে যে এই সস্তা সেন্টিমেন্টাল বিষয়গুলোকে নিয়ে আপনারা যে রাজনীতি করেন, এতে করে হ্যাঁ হয়তো বাংলাদেশের মানুষদেরকে মূর্খ উন্মাদ বানিয়ে আপনারা ক্ষমতায় যান, কিন্তু এতে করে দেশের কিন্তু কোনো উন্নতি হয় না। কারণ ভারত এখন যদিও হয়তো তেল আপনাদের দিবে, কিন্তু তারা সতর্ক থাকবে, তারা কিন্তু সতর্ক থাকবে যে আপনারা কি এবং কে, আপনাদের মনের অবস্থা কী, তাই না? অতীতে হয়তো ভারত এগুলো কেয়ার করতো না, কিন্তু এখন থেকে এই বিশেষ করে 5 আগস্ট 2024 সালের পরে
বাংলাদেশের মানুষ তাদের যে পরিচয় দেখিয়েছে এই ভারতের ব্যাপারে, অতঃপর এরপর যদি ভারত সতর্ক না হয় বা এই সতর্কভাবে চলাচল না করে বা কর্মকাণ্ড না করে, তাহলে ভারতেরই ক্ষতি হবে। ভারত যদি খালি মনে করে যে বাংলাদেশ টাকা দিয়ে তেল কিনবে, সো হোয়াট, অসুবিধা কী, এবং অতএব এই হেতু তারা যদি বিক্রি করে এবং তারা যদি এই বাংলাদেশের মানুষ কী কী তাদের ব্যাপারে বলছে বা কী আচরণ করছে এগুলো যদি ভুলে যায়, তাহলে সেটা তাদের ব্যাপার। ভুলে গেলেই ভালো বাংলাদেশের। আমরা আবারও ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করবো, জিহাদ ঘোষণা করবো, তাই না? আর এরপরে ভারত যাবতীয় সাহায্য সহযোগিতা করবে। আমরা বিপদে পড়লে ধরে নেব যে ভারত আসলে মেরুদণ্ডহীন একটা দেশ, যাদের কোনো আত্মসম্মান, লাজ লজ্জা বলে কোনো কিছু নেই। আমরা তো তাই মনে করব। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।